ছাড়া ইংরেজি শেখা যায় না, ইম্পসিবল। কেউ যদি বলে যে আমি ইংরেজি শিখিয়ে দেবো এই 5-6টা জিনিস ছাড়া, অসম্ভব। প্রথমটা আছে কি, টু বি ভার্ব। আমরা উপরের সেন্টেন্সে দেখলাম যে অনেক জায়গায় আমাদের টু বি ভার্ব ইউজ হয়েছে। টু বি ভার্ব নিয়ম আমরা পড়ে যাচ্ছি। এই টু বি ভার্বের হ্যাঁ বাচক সেন্টেন্স লেখা শিখতে হবে আমাদেরকে, না বাচক সেন্টেন্স লেখা, প্রশ্নবোধক লেখা শিখতে হবে। আমরা যে গ্রামারটাই শিখবো সেটার হ্যাঁ বাচকও শিখতে হবে, না বাচক এবং প্রশ্নবোধক তিনটেই শিখতে হবে। আমি একটু শর্টকাট যাচ্ছি, তাহলে একটু বেশি জিনিস কভার করতে পারবো। তারপরে একটা গ্রামাটিক্যাল টার্ম আছে টু হ্যাভ ভার্ব, এরও হ্যাঁ বাচক, না বাচক, প্রশ্নবোধক। মোডালস, মোডালস বলতে মোডাল অক্সিলারিজ আছে, যারা একটু জানো তারা হয়তো বুঝতে পারছো, এরও হ্যাঁ বাচক, না বাচক, প্রশ্নবোধক। কিছু সেন্টেন্স আমরা দেয়ার দিয়ে লিখি, দেয়ার এবং ইট দিয়ে, এরও হ্যাঁ বাচক, না বাচক, প্রশ্নবোধক। সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট, অ্যাক্টিভে বাক্য গঠন, যেখানে আমরা প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব অবজেক্ট লিখি, তারপর প্রিপোজিশন দিয়ে, হ্যাঁ বাচক, না বাচক, প্রশ্নবোধক। আর প্যাসিভ, প্যাসিভ সেন্টেন্স আমাদের প্রচুর প্রয়োজন হয়, যেটা আমরা ভয়েস চেঞ্জে শিখি, সেটা আমাদের রাইটিং স্কিলেও প্রচুর প্রয়োজন হয়, প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। তো সেই জায়গাটাও আমাদেরকে শিখতে হবে। এই জিনিসগুলো ছাড়া ইংরেজি শেখা বা শেখানো দুটোই অসম্ভব। এতটুকু বিশ্বাস আমাকে করতে পারো। তোমরা আমার কাছে ফিউচারে পড়ো বা না পড়ো, তোমরা যদি ইংরেজি শিখতে চাও, অ্যাটলিস্ট কিছুটা হলেও, প্রতিটা জিনিস কিছুটা হলেও শিখতে হবে, আদারওয়াইজ ইংরেজি শিখতে পারবে না। এ ব্যাপারে একদম শিওর থাকো। যে জিনিসগুলো মুখস্থ করতে হবে সেটা তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, যারা কর্পোরেট ওয়ার্ল্ডে আছো, যারা স্টুডেন্ট যদি কেউ থেকে থাকো, এই জিনিসগুলো মুখস্থ করতে হবে। এখানে কোনো নিয়ম খুব কম প্রয়োজন হয়, প্রয়োজন হয় না বলা ভুল, নিয়ম কিছু হয়, প্রিপোজিশন আর্টিকেলে নিয়মের প্রয়োজন হয়, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করতে হয়, আর্টিকেলটা নিয়মেই চলে, ঠিক আছে, আর্টিকেল শেখানো যাবে। ওয়ার্ড মিনিং আমাদেরকে মুখস্থ করতে হবে প্রচুর। ওয়ার্ড মিনিং মানে স্টক অফ ওয়ার্ড যত বেশি করতে হবে, তার একটা সিস্টেম আছে। আমরা প্র্যাকটিস যদি এরকম রাইটিং স্কিল প্র্যাকটিস করি, স্টক অফ ওয়ার্ড অটোমেটিক ইনক্রিজ। স্টক অফ ওয়ার্ড ইনক্রিজ করার একটাই বুদ্ধি, প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। প্র্যাকটিস না করলে স্টক অফ ওয়ার্ড কখনো বেশি হয় না। তারপর সিনোনিমস অ্যান্টিনিমস আছে, এগুলোটাও মুখস্থ, সমার্থক শব্দ আর বিপরীত শব্দ। ফেজাল ভার্ব বলে কিছু হয়, যেটা আমরা ভার্বের পরিবর্তে, মানে কোনো ভার্ব যে থাকে, ইট বা রিড বা রাইট, এগুলোর পরিবর্তে ফেজাল ভার্ব ইউজ হয়। কম্পিটিটিভ এক্সামে 4, 5 আর 6 নাম্বার খুব বেশি আসে। 1, 4, 5, 6 যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, 1, 4, 5, 6 তোমাদের বেশি করতে হবে। 6 নাম্বারে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, এক কথায় প্রকাশ, মুখস্থ করতে হয়। যারা প্রিপারেশন নিচ্ছ বলো, আমি নোট দিয়ে দেবো, এক্সামের উপর নোট দিয়ে দেওয়া যাবে। এবার আমরা এখন বুঝে গেলাম যে একটা এক্সাম্পল দিয়ে যে কোন জিনিসগুলো বেশি প্রয়োজন হয়, কোন জিনিসগুলো শিখতে হবেই, মানে যে কোনো গ্রামার বই আমরা এই জিনিসগুলোই পাই, ঠিক আছে, এই জিনিসগুলোর হ্যাবাচক নাবাচক প্রশ্নবোধক পাই। আর কি কি জিনিস মুখস্থ করতে হবে, যেগুলো জিনিস মুখস্থ করতে হবে, এগুলো জিনিসের নোট আমি পিডিএফে দিয়ে দেবো, সময়ের সাথে সাথে শুধু নোট দেবো না, এক্সামও নেব। এবার আমাদের সিলেবাস, যেটা আমি যে কোচিংটা করাচ্ছি, আমাদের সিলেবাসে যে জিনিসগুলো আছে, তোমরা এখন যেগুলো দেখলে সেই জিনিসগুলোই আছে, ঠিক আছে। হ্যাঁ, এত বলতে পারো যে এই জিনিসগুলো কি এই 3 মাসের মধ্যে সম্ভব? 3-এর জায়গায় হয়তো 4 মাস লাগতে পারে। আমি কোনো জ্যোতিষ না যে তোমরা কতটা স্পিডে শিখতে পারবে আর আমি কতটা স্পিডে শেখাতে পারবো। তোমাদের শেখা আর আমার শেখানো দুটো একসঙ্গে চললেই সব ভালো মতো চলবে। অ্যাপ্রক্সিমেট একটা হিসাব যে 3 মাসের মধ্যে হয়ে যায়, 3 মাসের বেশি প্রয়োজন হয় না, ঠিক আছে, এটা একটা অ্যাপ্রক্সিমেট হিসাব। তো আমি কিভাবে পড়াই, ডে 1 মানে প্রথম দিন আমরা টাইপ অফ সেন্টেন্স, কত ধরনের বাক্য হয়, সেই বাক্যগুলো কিভাবে গঠন হয়, আর অ্যাক্টিভ সেন্টেন্স আর প্যাসিভ সেন্টেন্সের ডিফারেন্সটা কি, এখানে ভয়েস চেঞ্জ না, এখানে জাস্ট ডিফারেন্সটা আমি বলছি, পার্থক্যটা কি সেটা নিয়ে আলোচনা হবে। ডে 2-তে টেন্সে চলে আসবো আমরা। কেন আসবো বুঝতে পারবে, যখন আমরা কোনো সেন্টেন্সকে ট্রান্সলেশন করব, তার ভার্বটাকে লেখার জন্য আমাদের টেন্সের প্রয়োজন হয়। এরকম ডে 3, 4, 5 আমাদের পুরো প্ল্যান করা আছে, যেখানে যে জিনিসগুলো তোমরা এখন দেখলে সেই জিনিসগুলোই এখানে আছে। সাথে আমি কিছু গ্রামার অ্যাড করেছি। এই 17 নাম্বার দিন থেকে ডিগ্রি, ন্যারেশন, ক্লজ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কিছু ডাউট ক্লিয়ারিং রেখেছি, আবার ডাউট ক্লিয়ারিং। আপাতত এটাই প্ল্যানিং, এই জিনিসগুলোই কভার হবে, কিন্তু মানে কোন দিন কোনটা হবে সেটা না হয়তো অনেক ডাউট থেকে যায়, ঠিক আছে।
আমি এইভাবেই পড়াই আর এগুলোই শেখাই। তোমরা যদি বলো যে তোমরা বুঝতে পারলে যে কি মানে কিভাবে কি করব, ভালো। তাহলে আমরা আজকের কোনো একটা টপিক নিয়ে জাস্ট একটু আলোচনা করব অ্যাজ এ ডেমো ক্লাস। এখনো ডেমো ক্লাস আমাদের শুরুই হয়নি। ডেমো ক্লাস যে পার্টিকুলার কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। তোমরা কি বুঝতে পারলে? কারো কোনো প্রশ্ন থাকলে করো। স্যার টেন্স নিয়ে বলেন তাহলে ভালো হয়। টেন্স, টেন্স বললে না? হ্যাঁ টেন্স দিয়ে আসতে বলেন ভালো হবে। ঠিক আছে। আর আমি যে সিলেবাসটা দেখালাম বা আমি যে জিনিসটা শেখাতে যাচ্ছি, ধরো আগামী 3 মাসে তোমরা তোমাদের মধ্যে যে কেউ যারা যারা জয়েন করবে, সেটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। দেখো ডেমো ক্লাস, আমি চাই না যে তোমরা কোনো ডাউট নিয়ে ক্লাসটা ছাড়ো। এই ক্লাসটার ভ্যালু তোমাদের কাছে হয়তো 0 টাকা বা 0 পয়সা, এই ক্লাসটার ভ্যালু আমার কাছে অনেক টাকা, অনেক কিছু, যেটা টাকা দিয়ে হয়তো কভার হবে না। কারণ আমার এই ক্লাসটা ভালো হলেই তোমরা আমার ক্লাসে জয়েন করবে। তো আমি চাই যে তোমাদের প্রপার ওয়েতে কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো, যে হ্যাঁ স্যার এই জায়গাটা ডাউট আছে, আপনি ক্লিয়ার করুন। আই অ্যাম রেডি টু আনসার ইউ। স্যার আপনি তো এখানে গ্রামার শেখাবেন, স্পোকেন শেখাবেন না? দেখো কি নাম, স্যার নাম না? আজিজুল, আমার নাম আজিজুল। ও, তোমার এই গুগল অ্যাকাউন্টে যেটা আছে সেটা দেখাচ্ছে, সরি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, এই যে তুমি এখন স্ক্রিনটা দেখলে যেটা আছে, হ্যাঁ দেখেছি স্যার, দেখেছি। হ্যাঁ, এই জিনিসটা টোটালটাই গ্রামার বেস। গ্রামারকে ছেড়ে আমরা ইংরাজির একটা একটা ওয়ার্ড বা দুটো ওয়ার্ড লিখতে পারবো না। এবার কি বলতো, একটা হয় গ্রামার হচ্ছে ডাইরেক্ট ভয়েস চেঞ্জ শেখা, আর একটা গ্রামার হয় ভয়েস চেঞ্জটাকে সেন্টেন্সে কনভার্ট করে কিভাবে লিখতে হয় সেটা শেখা। আমরা আজকাল 5, 6, 7, 8, 9, 10, 11, 12 বলতে পারো, যে জিনিসটা আমাদের স্কুলে শেখানো হয় বা হয়েছে বা এখনো হতো, আমাদেরকে ভয়েস চেঞ্জ শেখানো হয়, ন্যারেশন শেখানো হয়, কিন্তু সেটার অ্যাপ্লিকেশনটা আমাদেরকে কখনো শেখানো হয় না, যে ওই জিনিসটা কিভাবে প্রয়োজন পড়বে আমাদের। তো ভুলে গেলে যেমন মাথায় কামড়ায় যেমন মাথাটা যেমন দম করে তাই নয় কি? আমাদেরকে কিন্তু প্রয়োজনটা এটা বলা হয় না যে আমাদের এই ভয়েস চেঞ্জটা আমাদের কি কাজে লাগবে। ক্যামেরা অন আছে, এটা নিভাতে বলুন না, মানে অফ করতে বলুন, অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আমি অফ করে দিলাম। আমি ওনারা কথা বলছিল, হয়তো কাপল ছিল। কারা বুঝতে পারছি না। হ্যাঁ, আমি বলছি যে আমাদের স্কুল লেভেলে যে ভয়েস চেঞ্জ, ন্যারেশন বা ডিগ্রি যেটাই হোক, গ্রামারে প্রচুর কিছু শিখেছি আমরা। ওই ওই শেখাগুলো কেন বলো তো আমরা ভুলে গেছি? কারণ ওই জিনিসটার অ্যাপ্লিকেশন মানে ব্যবহারটা আমাদেরকে শেখানোই হয়নি কখনো। গ্রামারটাকে গ্রামারের হিসেবেই শেখানো হয়েছে। আমি তোমাদেরকে এখন একটা লাইভ স্ক্রিনে দেখিয়ে দিতে পারি, ছোট্ট একটা পার্থক্য তোমরা বুঝবে। শেয়ার করছি স্ক্রিনটা, একটু দাঁড়াও। যার ক্যামেরাটা স্যার ছাড়া অন আছে, একটু নিভিয়ে দাও, খুব ডিস্টার্ব লাগছে। হ্যাঁ, ক্যামেরা অফ করে দাও, তোমাদের প্রয়োজন নেই ক্যামেরা। স্যার বলুন না কে আছে। স্যার বলছিলাম যে স্ক্রিনটা স্যার একটু বড় করে নিন স্ক্রিনটা। বড় আচ্ছা, যাচ্ছে তো, কত বলছেন? তোমাদের তরফ থেকে কারো মোবাইল স্ক্রিন বা যদি লাউড স্পিকার অন থেকে থাকে অফ করে দাও, কথা বলার সময় অন করে বললে, বা আমাকে মেসেজও পাঠাতে পারে, কোনো অসুবিধা নেই। আমি এইগুলো সব তোমাদের এই গ্রুপেই শেয়ার করে দেবো। ঠিক আছে, তাহলে তোমরা আরও চিন্তা ভাবনা করে অ্যাকচুয়ালি আমাকে টাকা পে করে লাইভ গ্রুপে জয়েন করো। কোনো রকম হুড়পান নেই, ঠান্ডা মাথায় ভেবে চিন্তেই জয়েন করো। স্যার বাদলের অন আছে ক্যামেরা। বাদল, ক্যামেরাটা প্লিজ একটু অফ করুন। বাদল, ওকে ঠিক আছে। বাদলের টপ। হ্যাঁ বুঝতে পারিনি স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারিনি, ঠিক আছে। হ্যাঁ। তো আমি তোমাদেরকে জাস্ট একটা ছোট্ট জিনিস দিয়ে বোঝাচ্ছি যে আমাদের গ্রামার কিভাবে কতটা এফেক্ট ফেলতে পারে আমাদের রাইটিং স্কিলে। আমি নতুন একটা স্ক্রিন শেয়ার করছি। স্যার অফ হয়েছে, ক্যামেরা অফ হয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ। হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, ওকে স্যার। তোমরা এখন নতুন স্ক্রিন দেখতে পাচ্ছ, তাই তো?
আমি দুটো সেন্টেন্স লিখলাম একদম ব্যাক টু ব্যাক। প্রথম সেন্টেন্সে আছে এখানে ইংরেজি শেখানো হয়। একটা সিম্পল দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে। প্রথম সেন্টেন্স লিখেছি এখানে ইংরেজি শেখানো হয়, সরি। আর দ্বিতীয় নাম্বার সেন্টেন্স লিখেছি আমি এখানে ইংরেজি শেখাই। কথা দুটো কিন্তু প্রায় একই। আমাদের বাংলা মিনিং এর দিক থেকে যদি চিন্তা করি যে সেন্টেন্স দুটোর মানেটা কি, কম বেশি হয়তো একই। কে প্রথম সেন্টেন্সে কে শেখায় মেনশন নেই, আর দ্বিতীয় সেন্টেন্সে স্যার একটা কোশ্চেন ছিল স্যার একটা। হ্যাঁ বলো। স্যার আমি যদি কোনো ক্লাস মিস করি তো ওটা কভার কিভাবে করবো স্যার আমি? বাদল, ক্লাস মিস হলে দেখো রেকর্ডেড ভিডিও আমি দিয়ে দেবো, কিন্তু তার কোয়ালিটি নিয়ে আমি কোনো নিশ্চয়তা দিতে পারছি না, কারণ আমার ভিডিও এডিটিং সফটওয়্যার নেই। হয়তো র ভিডিও দেবো, ঠিক আছে, অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ বা সব আসতে পারে, যেগুলো ধরো ক্লাসে হয়, অনেকের স্পিকার অন থাকে, কারো ক্যামেরা অন থাকে, এগুলো প্রবলেম থাকবে। কিন্তু তোমাকে একদম র ভিডিও আমি সেন্ড করবো, মানে তোমার পুরো গ্রুপেই দিয়ে দেবো। এক নাম্বার। কিছু স্যার এ পাওয়া যাবে না স্যার? পিডিএফ টাইপের কিছু পাওয়া যাবে না? 100% পিডিএফ পাবে, পিডিএফ নিয়ে কোনো ডাউট নেই। আমি পিডিএফ এবং ভিডিও ক্লাসের 5 মিনিটের মধ্যে পার্টিকুলার গ্রুপে আপলোড করে দিই, কারণ আমার অনেক ক্লাস থাকে, পরে করতে গেলে হয় না। তো আমি সাথে সাথে 5 মিনিটের মধ্যেই গ্রুপে শেয়ার করে দিই। যে গ্রুপটা আমাদের ধরো এখন তো ডেমো গ্রুপ আছে, পরে তোমরা যারা জয়েন করবে সেই গ্রুপে আমি সেন্ড করে দেবো। 5 মিনিটও নেই না, ইউটিউবে আপলোড করেই লিঙ্কটা দিয়ে দিই আমি, ঠিক আছে। তো এগুলো তো স্যার স্পোকেন স্পোকেন মানে কাজ ছিল, কিন্তু স্পোকেন তো বলা। হ্যাঁ স্যার। বাদল, স্যার স্যার স্পোকেনের, স্যার। আচ্ছা স্পোকেনের কোনো তোমাদের সবাইকেই বলছি, স্পোকেনের কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো রুলস বা কিছু নেই। এই কথাটা যদি তুমি কাউকে যে বলতে চাও যে এখানে ইংরেজি শেখানো হয় বা এখানে কম্পিউটার শেখানো হয়, এখানে কোনো কাজ করা হয়, তুমি যদি কাউকে বলতে যাও, সে তার ব্যাকগ্রাউন্ডে তো গ্রামারটা থাকছে, গ্রামার ছাড়া তুমি সেন্টেন্সটা ঠিকঠাক বলতে পারবে না। তো স্পোকেন মানে জাস্ট বলা, কিন্তু বলার নিয়মটা, লেখার নিয়ম, এগুলো তো একই নিয়ম। তুমি যদি একটু নিয়মগুলো তো স্যার যে নিয়মগুলো তো জেনে যাবো স্যার, কিন্তু বলবো কার সাথে সেইটা তো মানে একটা গ্রুপ যদি করে দেন আপনি, গ্রুপে বলা হয়। আমার স্পোকেন ইংলিশের গ্রুপ আছে, তুমি কিছু ক্লাস করো, দেখবে আমাদের এই গ্রুপ থেকে কয়েকজন স্পোকেন ইংলিশ করতে যাবে, তখন আমরা একটা স্পোকেন ইংলিশের জন্য স্পেশাল ক্লাস করব, আবার করে আমরা সেখানে ইংলিশেই আলোচনা। দেখো আমার পক্ষে ইংরেজিতে কথা বলা কোনো প্রবলেম না, আমি যে কথাগুলো এখন বলছি আমি এই কথাগুলো ইংরেজিতেও বলতে পারি, কিন্তু আমি যদি এখনই ইংরেজিতে বলতে শুরু করে দিই, তাহলে অ্যাকচুয়ালি যে ইনফরমেশনটা তোমার এখন পাওয়া উচিত সেটা তুমি পাবে না, বুঝতেই পারবে না। আমরা বুঝতে পারবো না আর কি। হ্যাঁ, তাহলে একটু ধৈর্য ধরে গ্রামারটা শেখো। আশা করি গ্রামাটিক্যাল সেন্সটা একবার চলে এলে সহজেই তুমিও ইংরেজি বলতে পারবে। ইংরেজি বলার সব থেকে সহজ, আমরা যেহেতু বাংলা বলি, বাংলার থেকে ইংরেজি অনেক অনেক সহজ, ঠিক আছে। আমি যে জিনিসটা এখন দেখানোর চেষ্টা করছি, আমি দুটো সেন্টেন্স লিখলাম, গ্রামাটিক্যাল দুটো সেন্টেন্স কত আলাদা। এখানে ইংরেজি শেখানো হয়, দেখো এখানে ভার্ব কোনটা, শেখানোটা, তাই না। ভার্ব মানে কাজ করা বোঝায়, যে জিনিসটা কাজ করা বোঝাচ্ছে, শেখানো হয়। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই, কে শেখায় এখানে আছে, মানে সাবজেক্ট নেই, কাজটা কে করছে নেই। যখন কোনো সেন্টেন্সে সাবজেক্ট থাকবে না তখন একদম ঠিক। কে বললে, তোমার নামটা বলো। স্যার বিকাশ বলছি। একদম বিকাশ, ঠিক বলেছো তুমি, এটা প্যাসিভের নিয়মে করতে হবে এখন। হ্যাঁ স্যার, পুরো ঠিক ক্লিয়ার হবে না স্যার? প্যাসিভের নিয়ম ইংলিশ কি? ইজ টট হিয়ার। হ্যাঁ, ইংলিশ ইজ ইজ টট হিয়ার। ইংলিশ ইজ টট হিয়ার। টট হিয়ার, রাইট। এবার সেকেন্ড সেন্টেন্সে আছে আমি এখানে ইংরেজি শেখাই, এখানে শেখানোটা আবার ভাব, কে শেখায়, আমি, সাবজেক্ট অ্যাভেলেবেল আছে। যখন আই সাবজেক্ট, টিচ ইংলিশ হিয়ার, আই টিচ ইংলিশ হিয়ার। হ্যাঁ, যেখানে সাবজেক্ট অ্যাভেলেবেল থাকবে সেখানে আমরা অ্যাক্টিভের নিয়মে করব। উপরের সেন্টেন্সটা যেরকম প্যাসিভের নিয়মে করলাম, কি নিয়ম করলাম আমি সেটাই যাচ্ছি না, আমি নিয়মটাতে এখন যাচ্ছি না। তোমরা জাস্ট পার্থক্যটা বোঝার চেষ্টা করো, যারা ফার্স্ট টাইম করছো বা যাদের পুরোপুরি ডাউট আছে। উপরেরটা হলো প্যাসিভে, কারণ কি এখানে সাবজেক্ট অ্যাভেলেবেল নেই, এখানে সাবজেক্ট নেই, ঠিক আছে, সেজন্য আমরা প্যাসিভের নিয়মেই করলাম। যদি সাবজেক্ট থাকতো তাহলে অ্যাক্টিভের নিয়মে হতো, কিন্তু এই সেন্টেন্সটাতে সাবজেক্ট আছে, কে শেখায়, আমি,
তার মানে যখন সাবজেক্ট থাকবে তখন আমরা অ্যাক্টিভের নিয়মে করব। অ্যাক্টিভের নিয়মে প্রথমে সাবজেক্ট বসে আই, তারপর ভার্ব, টিচ, তারপর অবজেক্ট, ইংলিশ, তারপর এখানে হেয়ার। কিভাবে লিখছি আমি বলছি না, গ্রামাটিক্যাল পার্থক্যটা এতটাই, একটা প্যাসিভে হলো একটা অ্যাক্টিভে হলো, শুধুমাত্র একটাতে সাবজেক্ট আছে আর একটাতে সাবজেক্ট নেই। তো যদি আমাদের গ্রামারে ডাউট থেকে থাকে তাহলে আমরা পুরো সেন্টেন্সটাই ভুল করে দেব। তো ছোট ছোট জিনিস আমি যদি গ্রামারটা না জেনে থাকি তাহলে আমার 100% এখানে ভুল হবে, তাই নয় কি? তো গ্রামারটা শেখাটা এতটাই ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে বুঝতে হবে। স্ক্রিনে যে গ্রামারের এক্সেল শিটটা বা পিডিএফটা আমি দিয়েছি, এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে, এটার গুরুত্বটা বুঝতে হবে। কম্পিটিটিভ এক্সামের জন্য করো, স্পোকেন ইংলিশের জন্য করো, কেউ যদি স্টুডেন্ট থেকে থাকো, কেউ যদি গার্জিয়ান থেকে থাকো, আমাদেরকে এই জিনিসগুলো শিখতে হলে, এই 6টা জিনিস শেখার জন্য আমাদেরকে এই 24-25টা ক্লাস করতেই হবে, আর কোনো পদ্ধতি নেই। কারো যদি শর্টকাট পদ্ধতি জানা থেকে থাকে আমাকে বলবে, আমি নিজেও শিখতে রাজি আছি। কিন্তু আমার ছোট বুদ্ধিতে যতটুকু বলে, তোমরা যদি গ্রামার শিখতে চাও, ইংরেজি যদি শিখতে চাও সঠিকভাবে, স্পেশালি এ যুগে মানে খুবই দরকার যেটা, তাহলে তোমাদেরকে ধৈর্য ধরে এই 24-25টা ক্লাস অন্তত করতে হবে, পরেরটা পরে ভাবছি। আশা করি তোমরা যারা আগে কোচিং নিয়েছো বা হয়তো একটু এডুকেশনের সঙ্গে যুক্ত আছো বা অনেকদিন ধরে, তোমরা রিলেট করতে পারছো আমার কথাটাকে, তোমরা আমার কথাকে ব্রেক করবে না আশা করি। স্যার বলো। স্যার আমার একটু পার্সোনালি একটু কথা বলার ছিল আপনাকে, সবার সামনে না হিসেবে, তো আপনাকে কল করা যাবে আপনাকে পরে? হ্যাঁ হ্যাঁ, পরে কালকে একবার করো, কোনো অসুবিধা নেই, কালকে সারাদিনে যে হ্যাঁ, স্যার, কোনো হ্যাঁ। করবে, ঠিক আছে? কিছু মানে আমার নিয়ে কিছু বলার ছিল আপনাকে। না না, ঠিক আছে, কোনো হেজিটেশন নেই, ঠিক আছে? তোমার হ্যাঁ, নাম হ্যাঁ। বাদল না? হ্যাঁ বলুন স্যার। কোনো হেজিটেশনের কিছু নেই, কালকে তুমি সারাদিনে যে কোনো সময় একবার ফোন করবে, ঠিক আছে? এই নম্বরে কল করা যাবে স্যার? হ্যাঁ, আমার নাম্বারে লাস্টে দেখবে 45 আছে। স্যার স্যার তো আমার প্ল্যানিং এতটুকু। তো আজকে আমরা একটা মিডিল থেকে একটা টপিক নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? তা আমি কিভাবে পড়াই, আর আমি কি পড়াই এতটুকু বুঝালাম, এবার কিভাবে পড়াই সেটা নিয়ে একটু আলোচনা করছি, তাই তো? সবাই একসাথে আছি তো? হ্যাঁ, ঠিক আছে। আমি এই পিডিএফটা গ্রুপে দিয়ে হ্যাঁ, স্যার। হ্যাঁ, আমি এই পিডিএফটা গ্রুপে দিয়ে দেবো, তোমাদের প্রয়োজন মতো তোমরা পরে রেফার করতে পারবে। আপাতত স্ক্রিনটা অফ করে দিচ্ছি, একটু ওয়েট করো, আমি স্ক্রিনটা শেয়ার করি। আমি র্যান্ডাম বেসিসে একটা টপিক তুললাম, মোডালস। একটু ইজি টপিক, আমার বোঝানো বা তোমাদের বোঝাতে দুটোই সহজ হবে, ঠিক আছে? মোডালস টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এই ডেমো ক্লাসে। স্যার বলছি কি, আপনি কদিন ক্লাস নেবেন আর কত সময়টা ক্লাস নেবেন? সময়টা তো 1 ঘন্টা প্লাস হবে, বুঝতেই পারছো, কারণ কোনো একটা টপিক নিয়ে যখন আলোচনা করব তোমাদের সকলের যতক্ষণ না ক্লিয়ার হবে আমি তো ক্লাস ছেড়ে বেরোতে পারবো না। তো 1 ঘন্টা বা 1 ঘন্টা প্লাস, ঠিক আছে? কদিন? সপ্তাহে 2 দিন। এবার স্পেশাল ক্লাস অ্যারেঞ্জ করতে হয় এই কারণেই, অনেকে ক্লাস স্কিপ করে যায়, স্যার একটু পাস্ট টেন্সের অমুক টেন্সটা একটু বোঝান, একটু প্রিপোজিশনটা নিয়ে আলোচনা করুন। অনেকে হয়তো 1-2 দিন পরে জয়েন করে। তো 15 দিনে একটা স্পেশাল ক্লাস হয়, মানে 2 সপ্তাহে একটা স্পেশাল ক্লাস হয়েই যায়, কিন্তু আমি সেটা তোমাদেরকে কমিটমেন্ট করছি না। সপ্তাহে 2 দিন করেই চলো তুমি। রাতের দিকে ক্লাস রাখতে হবে? হ্যাঁ শুভম বলো।
রাতের দিকে ক্লাস রাখলে ভালো হয়। ক্লাস 9টা বা 9:15 থেকে হবে, কারণ অনেকে জব হোল্ডার থাকে, অনেক স্টুডেন্ট থাকে, সারাদিন হয়তো ব্যস্ত থাকে, বা অনেকে আহ, অনেক কাজকর্মে ব্যস্ত থাকে। তো 9টা বা 9:15 তোমাদের সুবিধার্থে করতে পারি সেটা, 15 মিনিট অ্যাডভান্স, নাহলে 15 মিনিট ল্যাটার। ওকে ওকে। তো 9টাই ধরে রাখো টাইম। আর তোমাদের তোমাদের ডে হবে রবিবার আর বৃহস্পতিবার। ওকে। তোমাদের মধ্যে থেকে যারা লাইভ ক্লাসে জয়েন করবে, রবিবার আর বৃহস্পতিবার। ঠিক স্যার আছে? একটা কথা বলছি কি, যে আমার যেটা প্রবলেম সেটা হচ্ছে চিঠি লেখা শিখবো। আমি যে এক্সাম্পলটা দিলাম তাহলে তোমার নিশ্চয়ই ভালো লেগেছে। হ্যাঁ, চিঠি লেখা, কারণ আমিও এইটাই বিশ্বাসী যে স্পোকেন করা যায় না যদি ভালো করে গ্রামার শেখা না যায়। একদম। একদম না, এবার আগে লেখা শিখো। হ্যাঁ, ছোট ছোট জিনিস যতক্ষণ না লিখতে পারবো, অ্যাকচুয়ালি আমার হ্যাঁ কোনো লাভ নেই। আমি ভুলভাল ইংলিশ হ্যাঁ। করে তো মানুষের কাছে কমেডি করে তো লাভ হবে না, তাই না? হ্যাঁ। এবার কোনো আনপ্রফেশনাল ভাবে বন্ধু বান্ধবীর সঙ্গে কথা বললাম, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট ফর্মাল ওয়েতে, অফিসিয়াল ওয়েতে শিখতে গেলে আমাকে গ্রামার শিখতেই হবে। তো ওই চিঠিতে দেখলে তো সব জায়গাতেই গ্রামারের টাচ আছেই আমাদের। গ্রামার ছাড়া কিভাবে তুমি চিঠি লিখবে, তাই না? চিঠি বলো, রাইটিং স্কিল বলো, প্যারাগ্রাফ বলো। ঠিক আছে, প্র্যাকটিস আমরা প্রচুর করব। আজকে আমাদের যে টপিকটা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, এটা একটা মোডালস। একটু শোনা বলছেন। হ্যাঁ বলো। দুজন এক- দুজন একসাথে মনে হয় কথা বলছো। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো হাসান। মাসান স্যার, হ্যাঁ স্যার। আমার চিত্রটা ভালো, আমারটা ভালো, সোমবার সোমবার আর বৃহস্পতিবার বলছো, তাই তো? মাসান, তোমার নেটওয়ার্কের প্রবলেম মনে হয়। তুমি আমাকে চ্যাটে লেখো না, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ। তুমি চ্যাটে লেখো। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। অমর কিছু বলছিলে? একটু কথা বলছেন স্যার। হ্যাঁ বলো। স্যার হ্যাঁ, বলছি স্যার, বিভিন্ন এক্সামের ক্ষেত্রে আমরা দেখেছি একটু ভালো এক্সামের ক্ষেত্রে ট্রান্সলেশন থাকে, সেটা ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ। তো সেক্ষেত্রে মানে এই কোর্সটা কমপ্লিট করার পরে সেটা কতখানি বেনিফিট হবে, মানে এটা নিজের থেকে কতটা মানে পারবো আর কি, সেই জন্য একটু জিজ্ঞাসা ছিল। আমি মানে বিশেষ করে সমস্যা হয় ইংলিশ টু বেঙ্গলিটা অসুবিধা হয় না, কিন্তু বেঙ্গলি টু ইংলিশ করার ক্ষেত্রে অনেক সমস্যা ফেস করতে হয়। একদম। আমার যেটা বিশ্বাস, এই যে 24 থেকে 25টা যে আমাদের, ধরো আমি যে সিলেবাসটা তোমাদের সামনে প্রেজেন্ট করলাম, আমার মনে হয় এই জিনিসটা যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের 60% বা 70% প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে, এর উপরে কি কোনো প্র্যাকটিস করা হবে? নিশ্চয়ই প্র্যাকটিস হবে, রেগুলার বেসিসে প্র্যাকটিস হবে। মানে ট্রান্সলেশনের উপরে কোনো প্র্যাকটিস থাকবে কি? নিশ্চয়ই। আচ্ছা তোমরা কি বুঝলে, আমি তো ট্রান্সলেশনই করাই। আমি গ্রামার ঠিক আছে, স্যার। কোনোদিনও ঠিক আছে। ডিরেক্ট গ্রামার শেখাবোই না। গ্রামার শেখাবো, কিন্তু গ্রামারটা আমাদের রিয়েল লাইফে কতটা প্রয়োজন সেইভাবে শেখাবো, তাহলে দেখবে তোমাদের লাইফ টাইম থেকে যাবে। ডিরেক্টলি গ্রামার আমরা স্কুল লাইফে অনেক একদম স্যার। ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ডিগ্রি প্রচুর করেছি, ক্লজ, কিন্তু আমাদের প্রয়োজনের সঙ্গে কোনোদিন রিলেট করতে পারিনি, সেজন্য ভুলেও গেছি অটোমেটিক্যালি। ঠিক আছে। ঠিক আছে, তো যে স্ক্রিনটা ঠিক তোমাদের, আছে স্যার। হ্যাঁ, যে স্ক্রিনে এখন আমরা আছি, মোডালস অক্সিলারিজ নিয়ে, ঠিক আছে? এটা একটা অক্সিলারি ভার্ব, এটা একটা সাহায্যকারী ক্রিয়া। সাহায্যকারী ক্রিয়া, এবার বলতে পারো সাহায্যকারী ক্রিয়া আবার কি? ক্রিয়া মানে ভার্ব। ভার্ব হচ্ছে একটা মেইন ভার্ব, যেটাকে সেন্টেন্সে যেটা প্রধান অ্যাকশন যেটা প্রকাশ করে, যে ওয়ার্ডটা, তাকে মেইন ভার্ব বলি। আর অক্সিলারি বা সাহায্যকারী ভার্ব কি? যে মেইন ভার্বকে সাপোর্ট করে, ঠিক আছে? মেইন ভার্বকে জাস্ট সাপোর্ট করবে। এবার অক্সিলারি ভার্বকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়, আমরা যেটা এর আগে দেখলাম, টু বি ভার্ব ছিল, টু হ্যাভ ভার্ব ছিল। তার মধ্যে মোডাল অক্সিলারিজ এক প্রকার ভার্ব।
যেটা সেন্টেন্সের মেইন ভার্বকে সাপোর্ট করে। তো দেখো ফার্স্টে আছে কি ক্যান, ক্যান মানে পারা, পারার পাশে লেখা আছে সামর্থ্য। খুব ভালোভাবে ডেমো ক্লাস হিসেবে নিও না, যদি এখান থেকেও কিছু শেখা যায় এটাই অনেক। ক্যান মানে পারা, পারাটাকে আমরা কখন ইউজ করি? যখন সামর্থ্য বোঝায় আমাদের। ধরো সামর্থ্য, আমি কিছু করতে পারি। অনেকে ড্রয়িং করতে পারে, অনেকে হয়তো সাঁতার কাটতে পারে, অনেকে গাড়ি চালাতে পারে। যখন সাবজেক্ট তার কোনো সামর্থ্য প্রকাশ করবে তখন আমরা ক্যানটাকে ইউজ করব। একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি নাচতে পারি। তো ট্রান্সলেশনটাও পাশে দেওয়া আছে, আই ক্যান ড্যান্স। তো আমরা কিভাবে ডিসাইড করব কোথায় সাবজেক্ট বসবে, কোথায় মোডাল বসবে? যখন আমরা কোনো সেন্টেন্সে মোডালস থাকবে তাকে যখন ট্রান্সলেশন করব, সবার প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্টের পাশে মোডালস, মোডালসের পাশে ভার্ব বসে। প্রথমে দেখো কে নাচতে পারে, আমি, আই সাবজেক্ট লিখলাম, তারপর মোডালটা লিখেছি, পারিটা দেখে বুঝেছি যেটা সামর্থ্য বোঝাচ্ছে। তো ক্যান, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসালাম ডান্স, আই ক্যান ডান্স। তারপরে আছে মে, মে মানেও পারা, কিন্তু মে আমরা ইউজ করি কখন? ব্র্যাকেটে দেওয়া আছে দেখো সম্ভাবনা অর্থে, যখন কোনো কিছু আমাদের সম্ভাবনা বা পসিবিলিটি বোঝায়, যে হতে পারে নাও হতে পারে, এরকম সিনারিওতে আমরা মে ইউজ করি। তারপরে কি আছে? শুড, শুড মানে উচিত। যখন কোনো সেন্টেন্সে উচিত থেকে থাকে কথাটা তখন আমরা শুড ইউজ করি। একটা এক্সাম্পল আছে, আমাদের চেষ্টা করা উচিত, তার মানে উই শুড ট্রাই। প্রথমে সাবজেক্টটাকে আনলাম, কে চেষ্টা করবে? আমাদের, মানে উই। তারপর মোডালটাকে ইউজ করলাম শুড, তারপর ট্রাই। তারপর হ্যাজ টু হ্যাভ টু আছে, হ্যাজ টু হ্যাভ টু মানে বাধ্যতামূলক। এবার এর আগের যে মোডালগুলো করলাম সেন্টেন্স, বাংলা সেন্টেন্সে মেনশন ছিল কখনো পারা কখনো উচিত, কিন্তু এখানে হ্যাজ টু হ্যাভ টু বাধ্যতামূলক, মানে সাবজেক্ট, সাবজেক্ট যখন কোনো কাজ করতে বাধ্য থাকে তখন আমরা হ্যাজ টু হ্যাভ টু ইউজ করি। বাধ্যতামূলক কথাটা কিন্তু মেনশন থাকবে না, বাধ্যতামূলক কথাটা বাংলা সেন্টেন্সে মেনশন থাকবে না। থাকলে থাকতেও পারে, কিন্তু সবসময় থাকবে যে এরকম কোনো নিয়ম নেই। একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, দেখো বাবাকে অফিসে যেতে হয়, হয়তো বলছি বাবাকে প্রতিদিন অফিসে যেতে হয়, বা আমাকে পড়াশোনা করতে হয়, আমার মাকে রান্না করতে হয়। যখন সাবজেক্ট কোনো কাজ করতে বাধ্য, করতেই হয় তাকে, তখন আমরা হ্যাজ টু হ্যাভ টু ইউজ করি। প্রথমে কাকে অফিসে যেতে হয়? বাবাকে, ফাদার, ফাদারের পাশে হ্যাজ টু, ফাদারের পাশে হ্যাজ টু বসে। আমি যাচ্ছি না কোথায় হ্যাজ টু বসে কোথায় হ্যাভ টু বসে, ওটা খুব সহজ নিয়ম, ওটা পরবর্তীতে আলোচনা করব। ফাদার হ্যাজ টু, তারপরে ভার্ব ইউজ করলাম, যাওয়া, যাওয়া ইংরেজি গো, ফাদার হ্যাজ টু গো টু অফিস। এখানে যদি হ্যাজ টু না বসে অন্য কিছু বসাতাম তাহলে অ্যাকচুয়াল যে বাবাকে অফিসে যেতে হয় এই এক্সপ্রেশনটা সঠিক আসতো না। এখানে হ্যাজ টু বা হ্যাভ টু ইউজ হবে এই টাইপের সেন্টেন্সে। তারপরে আছে ইউজ টু। ইউজ টু কখন ইউজ হয়? অতীতের কোনো অভ্যাস বা অতীতের কোনো কাজ হতো এরকম বোঝাতে ইউজ টু ব্যবহার হয়। আগে কোনো কাজ হতো, ঠিক আছে। এইখানেও ওই সরি হ্যাজ টু হ্যাভ টু পরে মাস্ট আছে না, সরি সরি সরি, মাস্ট মানে অবশ্যই, অবশ্যই তুমি অবশ্যই সফল হবে। এখানে যখন অবশ্যই দেবো তখন আমরা মোডাল যখন পেয়ে যাব তখন প্রথমে আবার সাবজেক্ট ইউজ করব। কে অবশ্যই সফল হবে? তুমি, ইউ। সাবজেক্টের পরেই সবসময় মোডালটাকে ইউজ করব, ইউ মাস্ট। তারপরে সফল হবে, ভার্বটাকে ইউজ করব। সফল হওয়া ইংরেজি সাকসিড, ইউ মাস্ট সাকসিড, তুমি অবশ্যই সফল হবে। তারপরে আছে ইউজ টু। ইউজ টু আমরা তখন ব্যবহার করি যখন অতীতের কোনো অভ্যাস, আগে কোনো একটা কাজ হতো বোঝাতে। এখন কাজটা হচ্ছে কি হচ্ছে না তা নিয়ে না, আগে হতো, এরকম সিচুয়েশনে আমরা ইউজ টু ইউজ করি। যেমন আমি বলছি যে আমি এই স্কুলে পড়তাম, কাজটা আগে হতো। তাহলে আমি এই স্কুলে পড়তাম, কে পড়তো? আমি, আই সাবজেক্ট। এখানেও দেখো ইউজ টু যে ব্যবহার হবে পার্টিকুলার কোনো সিনারিও মানে ওয়ার্ড নেই, আমাদেরকে সিচুয়েশনটাকে রিড করে ইউজ টুকে ইউজ করতে হবে। আমি আগে স্কুলে পড়তাম মানে আগেকার একটা কথা বলতে যাচ্ছি, তাহলে সাবজেক্টের পরে ইউজ টু, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, স্টাডি বা রিডও ইউজ করতে পারি। আই ইউজ টু স্টাডি এই স্কুলে, ইন দিস স্কুল। আমি এই জিনিসগুলো নিয়েও আলোচনা করব, কোথায় ইন বসে, ঠিক আছে, কোথাও অ্যাড বসে, কোথাও টু বসে, এগুলো প্রিপোজিশন চ্যাপ্টার। আজকে আমরা প্রিপোজিশন করছি না, আজকে জাস্ট মোডাল অক্সিলারি নিয়ে বলছি। এই ক্যান, মে, শুড,
হ্যাজ টু, হ্যাভ টু, এইসব নিয়ে আলোচনা করছি। এগুলো আমরা কোন কোন সিচুয়েশনে বা কোন কোন সেন্টেন্সে ইউজ করি সেটা নিয়ে। তারপরে আরেকটা মোডাল আছে ডেয়ার। ডেয়ার মানে সাহস করা। আমি সাহস করে সেখানে যাই, হয়তো কোথাও সাহস করে গিয়েছিলাম বা যাই বা যাব, সেক্ষেত্রে আবার সাবজেক্টের পাশে ডেয়ার বসবে, আই ডেয়ার গো দেয়ার, মানে আমি সাহস করে সেখানে যাই। নিড, নিড বলে একটা মোডাল আছে যেটা মানে দরকার। নিড, নিড অ্যাকচুয়ালি মেন ভার্ব হিসেবেও ইউজ হয়, আবার মোডালস হিসেবেও ইউজ হয়। দরকার, তোমার পড়াশোনা করা দরকার। ইউ নিড স্টাডি ওয়েল, তোমার ভালো করে পড়াশোনা করা দরকার। এখানে নিড টু স্টাডি, টু ইউজ করলে এটা মেন ভার্ব হিসেবে হতো, যেহেতু টু ইউজ হয়নি তো মোডালস হিসেবে আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে মোডালস। এর সঙ্গে আরো দুই একটা জিনিস অ্যাড আছে। স্যার শুটটা তাহলে কি হবে? হ্যাঁ, শুড হচ্ছে উচিত। স্যার শুট, হ্যাঁ, শুড হচ্ছে উচিত, আমাদের চেষ্টা করা উচিত। উই শুড ট্রাই, আমাদের পড়াশোনা করা উচিত। উই শুড স্টাডি, তোমার। স্যার কুট, কুটটা আচ্ছা, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। ঠিক আছে, ধরো এখানে আমি নাচতে পারি যদি বলি তাহলে আই ক্যান ড্যান্স। যদি বলতাম যে আমি নাচতে পারতাম, আগে আমি নাচতে পারতাম, ক্যানের পাস্ট ফর্ম কুড। ঠিক আছে, এবার কুডটাকে আমরা কিছু কিছু পোলাইট অর্থে ব্যবহার করি। হয়তো তোমার কাছ থেকে আমি কিছু একটা জিনিস নেব, তখন বলতে পারি কুড ইউ প্লিজ হেল্প মি, কুড ইউ প্লিজ গিভ মি ইয়োর বুক, কুড ইউ প্লিজ গিভ মি ইয়োর মোবাইল। কুডটাকে ওরকম সিচুয়েশনেও ব্যবহার হয়। ঠিক আছে, ওটা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে। কিন্তু নর্মালি যখন অ্যাসার্টিভ সেন্টেন্স, দেখো এই সেন্টেন্সগুলো না সবগুলো হ্যাঁ বাচক সেন্টেন্স, এগুলো ক্ষেত্রে সিম্পল ভাবে এইভাবেই ব্যবহার হয়। ঠিক আছে, এটা একটা জাস্ট রাফলি একটা আমি জিনিস করিয়ে দিলাম তোমাদের ডেমো ক্লাসে, তোমরাও বুঝতে পারলে যে কি চলবে, কি কতটা সূক্ষ্মভাবে জিনিসগুলো আগাবে। অনেক কিছু আছে, যদি একটু ধৈর্য ধরে করো আশা করি কারো লস হবে না। হ্যাঁ, ধৈর্যটা ধরতে হবে, ধৈর্য না ধরলে কিন্তু তখন কিছু লাভ হবে না।